আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঘন জ্যামিতি। ঘন বলতে আমরা কি বুঝি? জিনিসটা একটু গাঢ়ত্ব হবে, তাই না? ঘন ঘন ঘন, হ্যাঁ, অনেক ঘন। ওকে, তাহলে এইখানে ঘন বলতে আমরা যার তিনটে মাত্রা থাকবে। কয়টা মাত্রা? তিনটা, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। আমরা যদি দেখি ঘনবস্তু কাকে বলবো? ঘনবস্তু হচ্ছে যার কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা অথবা বেধ আছে, তাকে বলা হয় ঘনবস্তু। যেমন আমরা এখানে নিচ্ছি, এইটাকে যদি বই চিন্তা করি, তাহলে এখানে একটা বই, তারপরে এখানে হচ্ছে আমাদের একটা বক্স চিন্তা করলাম, হ্যাঁ, বা এটা কিন্তু একটা ঘনক, হ্যাঁ, তারপরে এখানে একটা ইট। তাহলে যার কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তাকে আমরা বলবো ঘনবস্তু। আমরা এতটুকু জানলাম। এখন আরেকটু ঘনবস্তুর আমরা পরিচয় জানবো, ঘনবস্তুগুলোর মধ্যে কি কি আছে আমাদের। এখন ঘনবস্তুকে এই মোটামুটি কয়েক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ঘনক, আরেকটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আরেকটা হচ্ছে কোণক, তারপর একটা বেলুন, তারপর হচ্ছে গোলক। আমরা পরবর্তী পর্যায়ে এখন বা পরবর্তী স্টেপে আমরা কি জানবো? এই প্রত্যেকটার পরিচয় জানবো। আমরা যদি প্রথমেই দেখি যে ঘনক কাকে বলে। আমরা যেমন বর্গের ক্ষেত্রে খেয়াল করছিলাম কি, আয়তাকার বস্তু যখন চারটে বাহুর সমান হয় তখন সেটাকে বলা হয় বর্গ। আর ঘনের ক্ষেত্রে ঘনক বলবো সেটাকে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোর সমান। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? যদি কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয় তাহলে তাকে কি বলবো? ঘন। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই দৈর্ঘ্য যতটুক, এই প্রস্থও ততটুক, এবং এই এটাকে উচ্চতা যদি চিন্তা করে এটাও ততটুক, এবং এই দিকে যে প্রস্থটা আছে এটাও ততটুক। এটা কিন্তু এইখানে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রস্থটা আসলেই অনেকটাই বেশি, হ্যাঁ, বা অর্থাৎ এর সমান। তার মানে আমরা কি বলবো? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যার সমান তাকেই বলবো আমরা কি? আয়তাকার ঘনবস্তু বা ঘনক। আয়তাকার ঘনবস্তু হবে ওইটা আরেকটা, যার তিন জোড়া বাহু সমান্তরাল। মানে আমরা কি বলবো? এইটা এক জোড়া বাহু, এটা কি সমান্তরাল। এই আবার এইটা একটা বাহু, এই এক জোড়া বাহু, এটা কি? এটাও কিন্তু কি সমান্তরাল আকারে এরকম করে চলতেছে। হ্যাঁ, আরেক জোড়া বাহু কোথায়? এই যে লম্বভাবে, এটাও কি সমান্তরালভাবে চলতেছে। তাহলে যার তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে বলা হয় কি? আয়তাকার ঘনবস্তু। আবার এটাতে কি বলবো? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এগুলো সমান নয়, অসমান। হ্যাঁ, মানে এক একটা একরকম, দৈর্ঘ্য 3 থাকলে 5, দুটো যে কোনো দুটো সমান হতে পারে, কিন্তু তিনটাই সমান হবে না, সেটাকে আমরা বলবো আয়তাকার ঘনবস্তু। ওকে, এরপরে আমরা দেখব কোণক। কোণক হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে স্থির রেখে। কোণকটা হবে কার সাথে সম্পর্ক? ত্রিভুজের সাথে। এই যে এটাকে যদি আমরা একটা ত্রিভুজ ধরি, এইটাকে যদি আমরা মনে মনে একটা ত্রিভুজ ধরি, হ্যাঁ, তাহলে একটা সমকোণী ত্রিভুজের, এই যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে স্থির রেখে, যে কোনো একটি বাহুকে স্থির রেখে এর চতুর্দিকে যদি ঘোরানো হয়, তাহলে এই যে এই বাহুটাকে যদি আমরা স্থির চিন্তা করি, যদি এর চতুর্দিকে একবার করে ঘোরানো হয়, তাহলে ঘোরানোর ফলে যে আকৃতিটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? কোণক। অথবা ওই যে ফানেল আকৃতি যেটা, সেটাকে আমরা কি বলতে পারি? কোণক বলতে পারি। এখন আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে কি? বেলন। হ্যাঁ, বেলন কাকে বলবো? বেলন হচ্ছে একটি আয়তক্ষেত্রের, এইটা ছিল ত্রিভুজের ক্ষেত্রে সেটা হচ্ছে কোণক, আর যখন চতুর্ভুজ হবে বা আয়ত হবে তখন সেটাকে বলবো আমরা বেলন। তাহলে একটি আয়তক্ষেত্রের যে কোনো একটি বাহুকে স্থির রেখে, সেম কাহিনী কিন্তু জাস্ট চতুর্ভুজ, ওই বাহুর চতুর্দিকে যদি ঘোরানো হয় বা ঘোরানোর ফলে যে ঘনবস্তু উৎপন্ন হবে, হ্যাঁ, তাকে সমবৃত্তভূমিক বেলন বলা হয়। তাহলে আমরা কি কি শিখলাম? এখানে আমরা শিখলাম ঘনক, আয়তাকার ঘনবস্তু, এখানে শিখলাম কোণক আর হচ্ছে বেলন। এরপরে আমরা শিখব হচ্ছে গোলক। গোলক কাকে বলবো? কোনো অর্ধবৃত্তস্থ বা অর্ধবৃত্তের, এইটা একটা বৃত্ত ধরলাম, এর অর্ধবৃত্ত হচ্ছে ধরলাম এইটা একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে, তার মানে এই ব্যাসটাকে আমরা অক্ষ ধরে, হ্যাঁ, অক্ষ ধরে অর্ধবৃত্তটাকে ওই ব্যাসের চারিদিকে যদি ঘোরানো হয়, তাহলে এইটাকে অক্ষ ধরে এই বৃত্ত, এই যে বৃত্তটা এটা আছে না, এটাকে যদি এই দিকে এরকম করে ঘোরানো হয়, ঠিক আছে, এরকম করে, এরকম একটা বৃত্ত, এই বৃত্তের মাঝ বরাবর অক্ষটাকে আমরা একটা অক্ষ ধরতেছি, ব্যাসটাকে অক্ষ ধরতেছি, ধরে যদি বৃত্তটা এইভাবে ঘোরানো হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? যে আকৃতি তৈরি হচ্ছে, এই যে পুরো আকৃতিকে আমরা বলবো একটা
গোলক। ঠিক আছে, তো এরপরে আমরা কিছু প্রশ্ন সলভ করব। যেমন দেখি, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? ওকে, তাহলে আমরা আগে ঠান্ডা মাথায় দেখব, কার্পেট দিয়ে ঢাকতে মোট 7200 টাকা খরচ হয়, তাই না? তার মানে মোট ক্ষেত্রফলটা, তাই না, ঘরের ক্ষেত্রফলটা কি হচ্ছে, ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা এক বর্গ ক্ষেত্রফল বা বর্গ এককের আমরা পাবো যে কতটুকুর মধ্যে খরচ হয়। তাহলে ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে এত টাকা কম খরচ হয়। ওকে, আমরা একটু আপাত দৃষ্টিতে খেয়াল করি যে আমরা ধরলাম যে ঘরটির ক্ষেত্রফল এক্স ওয়াই, এক্স যেখানে দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে প্রস্থ। তাহলে এক্স ওয়াই ক্ষেত্রফলটা যদি মোট কাজ করতে কত টাকা খরচ হচ্ছে, 7200 টাকা কিন্তু খরচ হচ্ছে, তাই না? এখন তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, 3 মিটার কম হয় কত টাকায়? দেখো তো, ঘরটির প্রস্থ যদি 3 মিটার কম হয়, আমরা ওয়াইকে প্রস্থ ধরছি, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস 3 না, যেহেতু প্রস্থটা 3 মিটার কমবে, আর দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলটাই তো আমাদের প্রস্থ হবে। তাহলে 3 মিটার যদি কম হয় তখন খরচ হচ্ছে কত? 576 টাকা। তাহলে আমরা এখানে দিচ্ছি 576 টাকা। এখন দুইটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, এক্স ওয়াই মাইনাস 3x সমান হচ্ছে 576। এখন এই যে এক্স ওয়াই এর মান কিন্তু আমরা এখানে জানি 7200, এখানে যদি বসাই দেই তাহলে কি হবে, 7200 বিয়োগ এইটার এই দিক নিয়ে আসবো, তাহলে এখানে 576 আর 3x এর দিক পার করে দিলাম, সমান হচ্ছে 3x। এখন আমরা যদি দেখি এটা থেকে বিয়োগ করি, তাহলে এখানে 10 থেকে 6 বাদ গেলে 4, হাতে 1 8, এখানে হচ্ছে 2, হাতে আবার 1, তাহলে এখানে 6 আর এখানে 6 আর এখানে 1, এখানে হবে 6। হ্যাঁ, তাহলে 6624 সমান হচ্ছে আমাদের 3x। অর্থাৎ x ইকুয়াল কত পাচ্ছি আমরা, x সমান 3 দিয়ে এটারে ভাগ দিব। তাহলে 3 দিয়ে এটারে আমি একবারে ভাগ দিচ্ছি, তাহলে এখানে 2 আর এখানে 0 আর 3 আটা 24। তার মানে x সমান পাচ্ছি আমরা 2208। x কি আমাদের দৈর্ঘ্য, ঠিক আছে, চাচ্ছে আমাদের কিন্তু প্রস্থ চাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ, এখানে এই দুটো সমান সমান যদি এত হয়, আমরা ওয়াইকে কিন্তু প্রস্থ ধরছি, তাহলে এক্স দিয়ে এখন এটাকে ভাগ দিব। হ্যাঁ, তার মানে 7200কে আমরা ভাগ দিব কত দিয়ে, 2208 দিয়ে ভাগ দিব। তাহলে 2208 দিয়ে ভাগ দিয়ে যা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের দেখে এটা মনে হবে অনেক বড়, কিন্তু ক্যালকুলেশন যদি একটু বুদ্ধি করে করতে পারি তাহলে খুব সহজ হইতো। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি 4 দিয়ে কিন্তু 3 দিয়ে যায়, 3 দিয়ে কী হবে, 7 আর 2 যোগ 9 হয়, 9 কে 3 দিয়ে যায় পুরোটা যায়, এটাও কি 2 2 4 8 4 12। তো 3 দিয়ে যদি প্রথমে কাটি আমরা, তাহলে এখানে কত হয়, 3 24 72, তাহলে 2400। আর এখানে 3 দিয়ে কাটলে 3 7 21, তারপর এখানে 1 থাকে 10, 3 3 9, তারপরে 1 থাকে 18, 3 6 18। 3 দিয়ে কেটে এটা পাইলাম, মোটামুটি প্রথমভাবে 3 দিয়ে কাটে এটা পাইলাম। তারপরে যদি এখন আবার দেখতে 7 3 10 আর 6 16, এখন আমাদের কি দিয়ে কাটাকাটি যায় সেটা আমরা এখন চেক করতে পারি। তাহলে এখানে আর 3 দিয়ে যাচ্ছে না নিচেরটাকে, কিন্তু তাহলে পরেরটা উপরেরটাকে আবার কি দিয়ে কাটাকাটি করবো আমরা, এখানে 4 আর 2 6, এটা 3 দিয়ে যায়, কিন্তু নিচেরটা আবার 3 দিয়ে যায় না। তাহলে আমাদের নিচেরটা 4 দিয়ে যায় কিনা চেক করি, 4 দিয়ে যায়। হ্যাঁ, তাহলে উপরেরটাও 4 দিয়ে যায়, তাহলে এখন আমরা 4 দিয়ে কাটবো। তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 1 কে 4 আর এখানে 3 থাকে, তার মানে 33, 33-এর মধ্যে 4 8 32, 8 বার যায়, আবার 1 থাকে 16, 4 4 16, এরকম নিলাম। আর উপরে 4 দিয়ে কাটলে 4 6 24, দুইটা 0, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 9 4 13, তারপরে যেহেতু জোড় সংখ্যা তাহলে আমরা 4 দিয়েই কাটতে পারি, আবারও 4 দিয়ে কাটতে পারি, ঠিক আছে। তাহলে আবার যদি 4 দিয়ে কাটি, তাহলে এখানে 4 * 6, হ্যাঁ, তারপরে 150। আর এখানে 4 দিয়ে কাটলে 4 4 16, আর এখানে 2 থাকে, 4 6 24 46। এখন এটার আবার আমরা কাটাকাটি করব, কাটাকাটি করে এক কথায় যা আসবে সেটাই হবে আমাদের আলটিমেটলি সলিউশন। আর এইগুলো যদি একটু ক্যালকুলেশনে কোন জায়গায় ভুল টুল হয়ে যায় তো আপনারা একটু কনসিডার রাখবেন আর কি। আমরা যদি এর পরের ম্যাথটা দেখি, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 4 মিটার হলে এর ভিতর কত লিটার পানি ধরবে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন এবং খুব সহজ। এখানে বলছে কি
মিটার মিটার মিটারে আছে, কিন্তু প্রশ্ন চাচ্ছে কিন্তু লিটার, এই জায়গাটা একটু বুঝতে হবে। তাহলে আমরা জানি কি চৌবাচ্চা, চৌবাচ্চা ঘনবস্তু, তাহলে ঘনবস্তুর আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে 3 গুণ 2 গুণ 4 সমান কত হয়, 3 2 6, 4 6 24 কি হবে এখানে ঘন মিটার, কিন্তু এটা ঘন মিটার। আর আমরা কি জানি 1 ঘন মিটার সমান 1000 লিটার, 1 ঘন মিটার সমান কি 1000 লিটার। তাহলে 24 ঘন মিটার আছে, তাহলে আমরা কি বলবো, যেহেতু লিটারে উত্তর চাইছে তাহলে কি বলবো 24,000 লিটার। ওকে, আমরা যাব পরেরটাতে। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার, প্রস্থ এত মিটার হলে গভীরতা কত? তাহলে একটি চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে, 8000 লিটার পানি ধরার কথা বলছে। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তার মানে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে এটাকে ভাগ দিলেই তো আমরা কি পাবো, উচ্চতা পাবো, তাই না? এটা তো টোটাল আয়তনটা। তাহলে এখানে 8000 ভাগ দৈর্ঘ্য হচ্ছে 2.56 গুণন এখানে হচ্ছে 1.25। হ্যাঁ, এখন এইখানে কথা আছে, এখানে কিন্তু 8000 লিটার আর এইগুলো আবার মিটারে আছে, তাহলে এইটাকেও কি আমরা মিটারে কনভার্ট করব না? তাহলে 8000 মিটার সমান সমান কি করব, 8 ঘন মিটার, 8000 লিটার সমান 8 ঘন মিটার লিখলাম। আর এখানে কি আছে, বর্গ মিটার, যেহেতু দুইটা মিটার গুণ হয় কি হয়েছে, বর্গ মিটার। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার জন্য একটু যেহেতু দশমিক আছে, এই দশমিকগুলোর ওঠানোর জন্য আমরা কি করব, 8 রাখবো, উপরে 2 ঘর, তাহলে 100। এইটার জন্যও কি আবার 100। এখন লিখবো কি 256 গুণন 125। ঠিক আছে, দশমিকগুলো জাস্ট উঠাই ফেলছি। এখন এটা যদি কাটি 5 25 125, 4 25 100, তারপরে 4 দিয়ে যদি, আচ্ছা 5 দিয়ে যদি এটা কাটি, 5 20 100। ঠিক আছে, এরপরে আমরা যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে কাটলে কত হবে, এখানে 4 6 24 আর এখানে 4 4 16 64। হ্যাঁ, এই তো মোটামুটি যাচ্ছে। তারপর 8 দিয়ে কাটলে 8 8 64। তারপরে আমরা 8 দিয়ে যদি 20 কাটি তাহলে কি হচ্ছে, এখানে 4 দিয়ে কাটা যাচ্ছে, এখানে 2 আর এখানে 10। হ্যাঁ, তাহলে 10 দিয়ে এখন 2 রে ভাগ দিলে কত হচ্ছে, 5। আচ্ছা, এখানে 4 2 8 আর এখানে 4 5 আর 5 দিয়ে যদি 2 রে ভাগ দেই তাহলে হবে 2.5। তাহলে 2.5 হবে আমাদের গভীরতা অথবা উচ্চতা।